2026 সাল পৃথিবী এক এমন চৌরাস্তায় দাঁড়িয়ে আছে যেখান থেকে ফেরার কোনো পথ নেই। আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের পাদদেশে, নাকি এটি একটি সুপরিকল্পিত গ্লোবাল রিসেট? ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গর্জন আর তেলের দামের $100 ছাড়িয়ে যাওয়া, এগুলো কি বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি এর পেছনে কাজ করছে প্রাচীন কূটনীতি, রিয়েল পলিটিক আর আধুনিক রণকৌশল? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা সংবাদের আড়ালে লুকিয়ে থাকা সেই ডিপ স্টেট প্রোটোকলগুলোকে ডিকোড করব। আমরা দেখব কিভাবে নিউজিল্যান্ডের 1100 ফ্লাইট বাতিল হওয়ার সুতো বাঁধা আছে বাগদাদের তেলের বন্দরের সাথে, আর এই আগুনের হলকা কিভাবে বাংলাদেশের সাধারণ মানুষের পকেটে আঘাত হানছে। স্বাগতম আমাদের থিঙ্ক ট্যাঙ্ক স্পেশাল রিপোর্টে। ইরানের প্রেসিডেন্ট 3টি শর্ত দিয়েছেন: 1. অধিকারের স্বীকৃতি, 2. ক্ষতিপূরণ, 3. নিরাপত্তার গ্যারান্টি। একজন সাধারণ বিশ্লেষক একে কেবল একটি শান্তির প্রস্তাব বলবেন, কিন্তু এটি একটি ট্যাকটিক্যাল রিট্রিট বা কৌশলগত পিছুহাটা। যখন শত্রু প্রবল পরাক্রমশালী হয়, তখন তাকে আইনি ও নৈতিক জালে আটকে ফেলাই হল শ্রেষ্ঠ কূটনীতি। ইরান এখানে কৌশলগত স্বায়ত্তশাসন চাইছে। তারা জানে সরাসরি যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হারানো কঠিন, তাই তারা আন্তর্জাতিক মহলকে সাক্ষী রেখে একটি মোরাল হাই গ্রাউন্ড তৈরি করছে। একে আধুনিক ভাষায় বলা হয় লেজিটিমেসি ওয়ারফেয়ার। কিন্তু এটি একটি ধূর্ত চাল। ইরান বিশ্বকে বার্তা দিচ্ছে, আমরা শান্তি চাই, কিন্তু তোমরা যদি আমাদের শর্ত না মানো, তবে তেলের বাজার ধ্বংস করার দায় তোমাদের। এটি একটি প্রচ্ছন্ন হুমকি, যা অত্যন্ত পরিশীলিত কূটনৈতিক ভাষায় পরিবেশিত। তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। এটি কেবল একটি সংখ্যা নয়, এটি একটি ইকোনমিক নিউক্লিয়ার বম। হেনরি কিসিঞ্জার একবার বলেছিলেন, যারা জ্বালানি নিয়ন্ত্রণ করে তারা পুরো মহাদেশ নিয়ন্ত্রণ করতে পারে। আজ ইরাকের বন্দরগুলো বন্ধ। কেন? কারণ সেখানে প্রক্সি হামলা চালানো হয়েছে। এখানে কোনো শক্তিশালী সেনাবাহিনী সরাসরি লড়ছে না, লড়ছে ড্রোন এবং সুইসাইড বোট। একে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। একটি সস্তা ড্রোন দিয়ে $1 মিলিয়ন তেলের ট্যাঙ্কার ধ্বংস করে দেওয়া হচ্ছে। এয়ার নিউজিল্যান্ড যখন 1100 ফ্লাইট বাতিল করে, তখন বুঝতে হবে প্রশান্ত মহাসাগরের পাড়ে বসে থাকা কোনো সাধারণ মানুষও মধ্যপ্রাচ্যের এই আগুনের তাপ অনুভব করছে। এটিই হল সিস্টেমিক ইন্টারকানেক্টেডনেস। একটি বিন্দুতে টান পড়লে পুরো জাল ছেড়ে যায়। ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। এই বক্তব্যের ওজন কতটুকু? এখানে অদম্য জেদ আর হার্ড পাওয়ারের মিশেল দেখা যাচ্ছে। ট্রাম্প কেবল কথা বলছেন না, তিনি একটি স্ট্র্যাটেজিক ফোরকাস্ট দিচ্ছেন। তিনি যখন বলেন আমরা চাইলে 1 ঘন্টায় তাদের বিদ্যুৎ ব্যবস্থা থচনচ করে দিতে পারি, তখন তিনি মূলত ইরানের জনগণের কাছে একটি বার্তা পাঠাচ্ছেন, তোমাদের নেতাদের ভুলের মাসুল তোমরা কেন দেবে? এটি একটি ক্লাসিক সাইকোলজিক্যাল অপারেশন, যুদ্ধের ময়দানে জেতার আগেই শত্রুর মনোবল ভেঙে দেওয়া। ট্রাম্পের এই বক্তব্যের আড়ালে লুকিয়ে আছে রেজিম চেঞ্জের ব্লুপ্রিন্ট। তিনি ইরানকে কেবল সামরিকভাবে নয়, বরং অর্থনৈতিক ও মানসিকভাবে খাদের কিনারায় নিয়ে যেতে চান। সৌদি আরব 21টি ড্রোন ভূপাতিত করেছে। দুবাইয়ের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ড্রোন আঘাত হেনেছে। এগুলো কিসের সংকেত? এটি হল প্রক্সি ওভারলোড। ইরান সরাসরি যুদ্ধে না এসে তার মিত্রদের মাধ্যমে যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে। একে আমরা বলতে পারি গ্রে জোন ওয়ারফেয়ার, যেখানে যুদ্ধ হচ্ছে কিন্তু কেউ দায় স্বীকার করছে না। চীন এই পরিস্থিতিকে কিভাবে দেখছেন? বেইজিংয়ের জন্য এই অস্থিরতা একটি বড় সুযোগ। যখন আমেরিকা মধ্যপ্রাচ্যে আটকে পড়বে, তখন চীন দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ানে নিজের প্রভাব বিস্তারের সুযোগ পাবে। এটি একটি বিশ্বব্যাপী ট্যাকটিক্যাল রিঅ্যালাইনমেন্ট, এক জায়গায় আগুন লাগিয়ে অন্য জায়গায় নিজের কাজ হাসিল করা। এই মহাযুদ্ধে আসল ভুক্তভোগী বা ভিকটিম কারা? আমাদের থিঙ্ক ট্যাঙ্ক বিশ্লেষণ বলছে প্রকৃত ভিকটিম হল বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রগুলো। কেন? কারণ আমরা এই যুদ্ধের অংশ নই, অথচ এই যুদ্ধের সর্বোচ্চ দাম আমাদের দিতে হচ্ছে। তেলের দাম বাড়লে আমাদের কৃষি, পরিবহন এবং শিল্প উৎপাদন ব্যাহত হয়। একে বলা হয় ইনহেরেন্ট রিস্ক অফ ডিপেন্ডেন্সি। আমাদের জ্বালানি নিরাপত্তা এখন অন্যের মুরজির ওপর নির্ভরশীল। এছাড়াও মধ্যপ্রাচ্যে আমাদের লাখ লাখ রেমিটেন্স যোদ্ধা কাজ করছেন। যদি দুবাই বা সৌদি আরবে নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়তে পারে। এটি একটি সভরেন্টি ক্রাইসিস।
আপনার ভাগ্য যদি অন্য দেশের ড্রোনের ওপর নির্ভর করে তবে আপনি কতটা সার্বভৌম? তাহলে উপায় কি? এই গোলধাঁধা থেকে আমরা কিভাবে বের হব? আমাদের থিঙ্ক ট্যাঙ্ক 5টি সুনির্দিষ্ট পরামর্শ দিচ্ছে। 1. জ্বালানি বৈচিত্র্য। আমাদের অবিলম্বে রাশিয়া বা মধ্য এশিয়ার দেশগুলো থেকে বিকল্প জ্বালানি আমদানির পথ খুলতে হবে। কেবল মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীলতা আমাদের ডুবিয়ে দেবে। 2. স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ। আমাদের অন্তত 3 মাসের তেলের মজুদ গড়ে তুলতে হবে, যাতে বিশ্ববাজারে ধাক্কা লাগলেও আমাদের অর্থনীতি অন্তত 3 মাস থমকে না যায়। 3. সক্রিয় নিরপেক্ষতা। আন্তর্জাতিক মঞ্চে আমাদের কোনো নির্দিষ্ট ব্লকের পক্ষ নেওয়া যাবে না। একে বলে ব্যালেন্সড ডিপ্লোমেসি। আমেরিকার সাথে বাণিজ্য এবং চীন রাশিয়ার সাথে জ্বালানি ও প্রযুক্তি উভয়ই আমাদের প্রয়োজন। 4. কারেন্সি সোয়াপ। ডলারের ওপর চাপ কমাতে রুপি, ইউয়ান বা নিজস্ব কারেন্সিতে বাণিজ্যের সক্ষমতা বাড়াতে হবে। 5. মেরিটাইম সিকিউরিটি। বঙ্গোপসাগর এবং গভীর সমুদ্রে আমাদের বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার জন্য নিজস্ব নৌবাহিনীর সক্ষমতা এবং আন্তর্জাতিক ইন্স্যুরেন্স নিশ্চিত করতে হবে। আসুন দেখে নিই আগামী দিনগুলোতে বিশ্ব কি দেখতে যাচ্ছে। আমাদের স্ট্র্যাটেজিক ফোরকাস্টিং ম্যাট্রিক্স বলছে আগামী 15 দিন তেলের বাজারে চরম অস্থিরতা থাকবে। তেলের দাম $110 স্পর্শ করতে পারে। 3 মাস মধ্যপ্রাচ্যের শ্রম বাজারে ছাঁটাই শুরু হতে পারে। বাংলাদেশের রেমিটেন্সে নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি আছে। 1 বছর ইরান হয়তো অঘোষিতভাবে পরমাণু সক্ষমতা অর্জন করবে, অথবা সে দেশে এক বড় ধরনের রাজনৈতিক রদবদল ঘটবে। 5 বছর বিশ্ব এক মাল্টিপোলার ব্যবস্থায় প্রবেশ করবে। ডলারের একক আধিপত্য শেষ হয়ে যাবে। বন্ধুরা, যুদ্ধ কেবল সীমান্তে হয় না, যুদ্ধ হয় আপনার পকেটে, আপনার রান্নাঘরে। আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের চিন্তার খোরাক যোগায়, তবে মনে রাখবেন, তথ্যই শক্তি। ভবিষ্যতের বিপদকে যে আগে চিনতে পারে সেই জয়ী হয়। বাংলাদেশকে সেই জয়ী পক্ষ হতে হবে। এই জটিল ভূ রাজনৈতিক দাবার বোর্ডে আপনার অবস্থান কি? আপনি কি মনে করেন বাংলাদেশ এই সংকট কাটিয়ে উঠতে পারবে? কমেন্টে আমাদের জানান। এই গভীর বিশ্লেষণটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যারা বিশ্বের খবরাখবর রাখতে ভালোবাসেন।